হ্যালো ফ্রেন্ডস, আমি অরিজিৎ তোমাদের সবাইকে সকার মানে স্বাগত এবং সবার প্রথমে সবাইকে জানাই জয় মোহনবাগান। আজকে যে মেন টপিকগুলো নিয়ে আলোচনা করব, কালকে তোমরা দেখেছো সব থেকে বোরিং ম্যাচটা ছিল, যেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস মরিশাসের যে টিমটা, ইন্ডিয়ান টিম যা মরিশাস টিমের মধ্যে যে খেলাটা হয়েছে, সেই খেলাটা নিয়ে বলার কিছু নেই, তাও কিছু বলতে হবে এই জন্য। আর কিছু আইএসএলের নতুন নিয়ম আজকে বেরিয়ে এসেছে, সেটা নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো। তাই চলো শুরু করা যাক ভাট না বকে। কালকে মেন খেলার তো দূরের কথা, তার আগে একটা জিনিস নিয়ে বলবো, যেটা হচ্ছে মাঠ। ভাই সেই মাঠে আর কিছুদিনের পর থেকে যে আইএসএল ম্যাচ চালু হবে, সেটা মাঠ দেখে তো আমার মনে হয়নি যে খেলার যায় বা খেলা হয় ওখানে, ওই মাঠটাতে ফুটবল ম্যাচ হয়। সেটা নিয়ে তো ভাই একটা বড় কোশ্চেন মার্ক আছে, কারণ তুমি যতই এক্সকিউজ দাও যে বৃষ্টি হয়েছে এ হয়েছে, সেটা দেখবে না ভাই। সেই মাঠটা এরকম যদি হয় তাহলে কোনো প্লেয়ারই এফোর্ট দেবে না, ঠিক আছে? তারাও জানে যে সামনে আইএসএল আছে, তাদের কাছে আইএসএলটাই সব। যা খেলা দেখে মনে হয়েছে তাদের কাছে আইএসএলটাই সব। ইন্ডিয়া টিম যা যা করুক তাদের দেখার দরকার নেই ভাই। এত লোকের সমর্থন আছে, এত লোক দেখছে, এত লোক, তাদের কোনো মাথা ব্যথা নেই ভাই। তারা ওরকমভাবে খেলে না। তারা ভালো মাঠেও যে পারফরমেন্সটা দেবে, সেটা খারাপ মাঠেও সেই পারফরমেন্সটাই দিয়েছে। তার থেকে যা ভালো মাঠে যেটা দিত তার থেকেও খারাপ দিয়েছে। একটা প্লেয়ার, আমি মরিশাসের কোনো প্লেয়ারকে দেখিনি যে মাঠে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, ঠিক আছে? আমাদের ইন্ডিয়ান প্লেয়ার যাচ্ছে গিয়ে পড়ে যাচ্ছে, যাচ্ছে গিয়ে পড়ে যাচ্ছে। ভাই তোমাদের বুটে কী লাগানো ছিল? স্লিপারই কিছু লাগানো ছিল নাকি? এত পুরো অল ওভার ইন্ডিয়ার মানুষ, অল ওভার ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে ইন্ডিয়ান মানুষ সব তোমাদের খেলার দেখার জন্য বসে আছে যে ইন্ডিয়ান টিম কীভাবে পারফরমেন্স করবে, কত বেটার করবে। সেটা তোমরা এরকমভাবে করতে পারো না। হ্যাঁ, অবশ্যই বলতে পারো আমাদের মোহনবাগানে অনেক প্লেয়ার সেখানে খেলেছে, তাদের মধ্যেও সেই এফোর্টটা দেখিনি। শুধু একমাত্র থাপা ছাড়া আমার কারো খেলা সেভাবে ভালো লাগেনি। যে যতক্ষণ থাপা মাঠে ছিল ভাই, খেলেছে, বক্স টু বক্স খেলেছে। সে তার পারফরমেন্স কি মোহনবাগান ম্যাচ থেকেই দেখে বোঝা যাচ্ছে থাপা কিছুটা হলেও ফর্মে ফিরেছে এবং ফর্ম ফেরার চেষ্টা করছে সে। আর কারোর মধ্যে না ভাই। আমার তো মানবীর সিংকে আর লিস্টন কোলাসোকে একদম পছন্দ হয়নি। লিস্টন কোলাসোকে ডুরান্ড ফাইনালের সেকেন্ড হাফের পর থেকে যেভাবে খেলছে, তাকে বলার কিছু নেই ভাই। তুমি হয়তো এত বড় মাপের প্লেয়ার হতে পারো, কিন্তু তোমার সেই কোয়ালিটিটা আর নেই লিস্টন। তুমি এরকমভাবে খেলতে পারো না, তোমার এত মানুষের আশা নিয়ে তুমি এরকমভাবে খেলতে পারো না। হ্যাঁ, অবশ্যই কিছু ফাউলকে আর্ন করেছিল, কিন্তু তারপরেও সেরকমভাবে তুমি কিছু করতে পারোনি। আর মানবীরকে তো ভাই, সে একটা উইংয়ের প্লেয়ার, তাকে যদি স্ট্রাইকার খেলানো হয়, আমি জানি না সে কতটা কীভাবে হয়েছে। মানালো এটা জানি না কতটা, সেই উইঙ্গের প্লেয়ার, তাকে যদি স্ট্রাইকার খেলা, সে তো ফিনিশ তো হবেই না। কালকে তো কেউ কনভার্ট করতে পারছিল না ভাই গোলে। একটা টিম, হ্যাঁ অবশ্যই ডমিনেট করেছে, কিন্তু সেইভাবে ফিনিশার নেই, ঠিক আছে? এটা তো একটা ইন্ডিয়ান টিমকে বলার মতো কিছু নেই। যে টিমটা এত বছর ধরে পারফরমেন্স করছে, সেই একই লেভেলে পারফরমেন্স করছে, কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, মানালো মার্কোসকে কোনো দোষ দেওয়া যাবে না, যে দুদিন হয়তো গেম টাইম, প্র্যাকটিস টাইম পেয়েছে, তারপরে এই গেম, সেটা নিয়ে কিছু বলার নেই। হয়তো সে ইমপ্রুভ করবে, কিন্তু আমাদের প্লেয়ারের তো ইমপ্রুভ নেই। সেই যে মেন্টালিটি ছিল, সেই মেন্টালিটিতেই আমাদের ইন্ডিয়ান টিম খেলতে নামে। এর থেকে ইন্ডিয়ান টিমের কাছে বেশি কিছু আশা করে লাভ নেই। কালকে পুরোটা যতক্ষণ দেখেছি না, মনে হচ্ছে মাথা যন্ত্রণা করছে, কিছু ওষুধ খেতে হবে তবে ঠিক হবে। এটার ফ্যাক্ট ভাই, এটা তোমাদের খেলা দেখে কালকে মনে হচ্ছে, কারণ এতগুলো গোলের সুযোগ তোরা মিস করে গেছো। কিছু বলার নেই ভাই। আমরা কালকে তো লাস্ট মনে হচ্ছিলো ওরা 124, আমরা 179। লাস্ট মুহূর্তে আমার সত্যি কিছু নেই, বলার নেই, ঠিক আছে? কালকে জয়গুপ্তার থেকে অনেক কিছু আশা ছিল, জয়গুপ্তাও সেরকমভাবে খেলতে পারিনি। জয়গুপ্তা অবভিয়াসলি আমার একটা ভালো প্লেয়ার লাগে এবং ভালো লাগার একটা প্লেয়ার, কিন্তু তার থেকে অনেক কিছু আশা করেছিলাম, সে কিছু নেই। থাপা অবভিয়াসলি আমার একটা ভালো লাগে। থাপা অবভিয়াসলি একটা ভালো খেলে গেছে, ভালো, তার ক্ষেত্রে ভালো, যতটুকু প্রেজেন্টেশন ছিল তার অবভিয়াসলি কোনো কোশ্চেন মার্ক নেই। কিন্তু আমার লিস্টন, মনবীর, আপুইয়াও যেন কালকে কোনো গা ছাড়া একটা মনোভাব। আপুইয়া খেটে খেলে, কিন্তু যা বল বাড়াচ্ছে যেন সে মার ছক্কা একদম। বল মাথার উপর দিয়ে কোথায় বল বাড়াতে হয়, কী করতে হয়, সেটা আমার একদম ভালো লাগেনি। নন্দাও এলো, নন্দাও একটা ভালো প্লেয়ার, নন্দাও সেরকমভাবে কিছু করতে পারেনি। নন্দা কেন, সাহাল একটা ভালো বল বাড়িয়েছিল নন্দাকে, নন্দাও সেটাতে গোল করতে পারেনি। মানবীর, শান্তে, হ্যাঁ অবভিয়াসলি শান্তে আমার যতক্ষণ খেলেছি, শান্তিকে আমার খুব ভালো লেগেছে। শান্তি মনে হচ্ছিলো যে 100% এফোর্ট, থাপা আর শান্তি দুজনের মনে হচ্ছে 100% এফোর্ট দিয়ে খেলছে, কিন্তু বাদ বাকি প্লেয়াররা 20%ও দিয়েছে বলে তো আমার মনে হয়নি কালকে খেলা থেকে। হ্যাঁ, ডিফেন্স অবভিয়াসলি ভালো ছিল কালকে, যেটা বলেছিলাম। রাহুল ভেকে আর সানা সিং,
দুজনকে খুব ভালো লেগেছে আমার, যে ডিফেন্সে আনোয়ার আলীর যে অভাবটা, আনোয়ার আলীর নাবেনি, আনোয়ার সেটা কোনোদিনও বুঝতে দেয়নি যে আনোয়ার আলী খেলছে না মাঠে, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম। রাহুল ভেকে সানা সিং পুরোপুরি ডিফেন্স, তারপর বাদবাকি যেটা যে ছিল বাদবাকি ফ্রন্ট মিডিল পুরোটাই ভাই ফ্লপ। তোমাদের কোনো মেন্টালিটি নেই ম্যাচ জিতবো, এরকমভাবেই খেলতে হয় খেলবো, আইএসএল খেলবো। আইএসএলে ওরা কিছু করতে পারতো না যদি 11টা প্লেয়ারের মধ্যে 4টে প্লেয়ার যদি বিদেশি না হতো। এরা তো দেখতে পাচ্ছ 11টা প্লেয়ার কীভাবে খেলছে, বলার নেই কিছু ভাই। ইন্ডিয়া টিমকে বলতেই চাই না, আর কোনো রিভিউ করবো না। ইন্ডিয়া টিমকে নিয়ে কোনো ভিডিও বানানোর ইচ্ছা নেই, দরকার নেই। এরকমভাবে যদি খেলে না, এরা এশিয়ান কাপে, ফিফা তো অনেক দূরের কথা, এশিয়ান কাপে ওরা কোয়ালিফাই করতে পারবে বলে তো আমার মনে হয় না। ছাড়ো সবাই মিলে ইন্ডিয়ান টিমটা আমার বলতে ভালো লাগছে না, আর এই নিয়ে ভিডিও বানাবো না। এবার যেটা নতুন নিয়ম, আইএসএলের যে নতুন নিয়মটা রিপ্রেজেন্ট হয়েছে সেটা আজকে বলবো। কিছু জিনিস বেরিয়ে এসছে, সবে হয়নি, কিছু জিনিস বেরিয়ে এসছে, সেটা নিয়ে আলোচনা করার জন্য এটা ভিডিওটা বানাচ্ছি। চলো শুরু করা যাক। যেটা আমি অনেক দিন আগে একটা ভিডিওতে বানিয়েছিলাম, যে রেড কার্ড যদি হয়, রেড কার্ডে একটা চেঞ্জ আসতে চলেছে। এটা আজকের ভিডিও না, অনেক দিন আগেই বানানো। যদি রেড কার্ড হয় তাহলে কিন্তু টিম তার এগেনস্টে অ্যাপ্লাই করতে পারবে যে এটা রেড কার্ড কেন হলো। কিন্তু সেই ম্যাচের জন্য সে রেড কার্ড প্লেয়ার অবশ্যই রেড কার্ড খাবে, কিন্তু তার নেক্সট যে সাসপেনশন থাকবে সেইটার জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি ভুল না হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার যদি কোনো প্লেয়ার মাথায়, দেখো যে আঘাত লাগতেই পারে বা চোট আসতেই পারে, কারণ মাথায় লাগলো বা কিছু হলো, সেই সময় কিন্তু একটা প্লেয়ার সাবস্টিটিউট এক্সট্রা করতে পারবে। মানে যেমন আইএসএলে 5টা সাবস্টিটিউট থাকে, তার বদলে কিন্তু সে সাবস্টিটিউট 6টা করতে পারবে। এই 6টা যে করলো, যে টিমটা যার মানে ইনজুরি এলো বা কিছু একটা হলো, সেই জন্য যে 6টা ইনজুরি করতে পারে, তার অপোনেন্ট টিমও কিন্তু একইভাবে 6টায় সাবস্টিটিউট করতে পারবে। এটা অবভিয়াসলি যে টিমের তো ক্ষতি হলো, কিন্তু তার অপোনেন্ট যে থাকবে তার অনেকটা সুবিধা হয়েছে। এটা তোমরা বলবে এটা কতদূর তোমরা ভালোভাবে নিচ্ছ বা খারাপভাবে নিচ্ছ, সেটা অবশ্যই কমেন্টে জানিও। তারপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, যদি কোনো টিমের প্লেয়ার আন্ডার-23 প্লেয়ার, সে 3 থেকে 4 বছরের বেশি যদি চুক্তিতে আবদ্ধ থাকে, তারপরে সে কিন্তু কোনো ক্লাব তাহলে চায় যদি তার কিন্তু কন্ট্রাক্ট পেপারের বাইরে, মানে স্যালারি ক্যাপের বাইরে গিয়েও আলাদা একটা টিম আর একটা ইন্ডিয়ান প্লেয়ার সাইন করতে পারবে। এটা একটা ভালো দিক বলে মনে হয় আমার, এটা আমার ভালো লেগেছে এটা রুলসটা। আর এর থেকে বেশি কিছু আমাদের এখনও শোনা বেরিয়ে আসেনি, হয়তো আজ সন্ধ্যেবেলার মধ্যে অনেক কিছু বেরোতে পারে। যদি বেরিয়ে আসে তবে অবশ্যই তোমাদের মধ্যে জানিয়ে দেবো। আর একটা জিনিস যেটা এমবিএফটির মধ্যে দিয়ে অনেক দিন আগে থেকে যে বেরিয়ে এসেছিলো, যে প্রীতম কোটালের বদলে দীপক টাংরি যাচ্ছে কেরালায়, দীপক টাংরির বদলে প্রীতম কোটাল আসছে মোহনবাগানে। এটা আমরাও বলেছিলাম, অনেক জায়গা থেকে বলাও হয়েছিল যে শিওর খবর। ভাই দেখো, এটা কিছু করার নিয়ম, বাস। ট্রান্সফার মার্কেট ভাই পুরোটা একটা আছে, উল্টো পথে চলে না। আমাদের চাকা যেরকম উল্টো পথে চলে, সোজা পথে চলে, সেটা ট্রান্সফার মার্কেট পুরো উল্টো পথে চলে, ঠিক আছে। কখন কী হবে সেটা এখনও বলা যাচ্ছে না। প্রীতম কোটাল এবং দীপক টাংরি সোয়াপ ডিলটা এখনও হয়নি, কিন্তু অনেক জায়গা থেকে যে বেরিয়ে আসছে যে জার্সি রিভিল হয়েছে, ফটোশ্যুটে ছিল, দেখো ওটা কোনো বড় ম্যাটার নয়। অনেক ক্লাবে, বাইরের অনেক ক্লাবে দেখতে হবে যে জার্সি রিভিল করার পর কিন্তু ট্রান্সফার মার্কেটে সে বড় প্লেয়ার বাইরে চলে গেছে, সেটা কথা নয়, ঠিক আছে। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট দীপক টাংরিকে এখন ছাড়তে চাইছে না, ঠিক আছে। দীপক টাংরি তোমরা জানো একটা ফিজিক্যাল তার অ্যাবিলিটি আছে, তার একটা যদি সাইড বেঞ্চে থাকে তার একটা অ্যাবিলিটি বেড়ে যায়, যে ঠিক আছে। এই জন্যই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত দীপক টাংরিকে সোয়াপ ডিলে ছাড়তে চাইছে না। এবার যতদূর শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই নেগোসিয়েশন থেকে একটু ফিরে আসতে চাইছে। আর যদি এইটাই চলে তাহলে কিন্তু আমরা যে মোহনবাগানের যে টিমটা দেখেছি সেই টিমটাই কিন্তু আইএসএলে খেলবে। দেখা যাবে কতটা ভালো পারফরমেন্স করতে পারে। অবভিয়াসলি আমাদের একটা ডিফেন্স নিয়ে প্রবলেম আছে, দেখা যাক কী হয়, ঠিক আছে। টিমের ওপর ভরসা রাখা এটা আমাদের কাজ, টিমের ওপর আজীবন ভরসা রাখবো এবং টিমের পাশে ছিলাম, টিমের পাশে আজ থাকবো, এটাই আমরা বলবো। আর দেখা যাক এবার কী হয়। এরপরে যদি কোনো আপডেট বেরিয়েছে প্রীতম কোটাল নিয়ে, তাহলে অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। এবং সবার প্রথমে সবাইকে জানাই শেষে জয় মোহনবাগান।